2024-25 সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট বা সার ইনিশিয়েট করতে হবে, কিভাবে করা যাবে সেটা হায়ারার্কিটা অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের প্রথম দেখে নিতে হবে যে আমাদের যে হায়ারার্কি, সেই হায়ারার্কিটা এই 24-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য সেটা কি অ্যাপ্রুভড হয়েছে। তো যখন দেখা যাবে এরকম অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন কিন্তু আপনি সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টটা ইনিশিয়েট করতে পারবেন। সুগতা মিটু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আশা করি ভালো আছেন। একদম প্রথম থেকে আপনাদের দেখাবো, যে কোনো একটা ব্রাউজারে আপনি যাবেন, সেখানে gিয়ে wbifms.gov.in এই ওয়েব লিঙ্কটা আপনি জাস্ট টাইপ করে এন্টার করবেন, দেখবেন আপনার সামনে এরকম ওয়েব পেজ আসবে। এখান থেকে ই সার্ভিস ফর এমপ্লয়িতে গিয়ে সাইন ইন করতে হবে। এই সাইন ইনে যখন আপনি যাবেন, তখন আপনাকে আপনার যে এমপ্লয়ি আইডি এবং তার যে কনসার্ন পাসওয়ার্ড সেটা আপনাকে দিতে হবে। অর্থাৎ কিনা যেখান থেকে আপনি অনলাইনে ছুটির অ্যাপ্লিকেশন করেন, পে স্লিপ ডাউনলোড করেন, সেই জায়গাটায় আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে বাদিকে যে মেনুগুলো আছে, সেখানে দেখুন মাই অ্যাপ্রাইজাল আছে। এইটা থেকে আপনার সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টটা ইনিশিয়েট করতে হবে। আর দেখুন ইনবক্স ফর সার আছে, এটা হচ্ছে আপনার নিচে যার যে সমস্ত কর্মীরা আপনার কাছে এসএআর পাঠাবে সেইটা এখানে আসবে। তো আপনারটা করবার জন্য মাই অ্যাপ্রাইজালে যেতে হবে। তারপরে দেখুন হায়ারার্কিটা কী অবস্থা আছে সেটা এখান থেকে আপনি দেখে নেবেন, আগেও দেখিয়েছি। তো ভিউ ক্রিয়েট হায়ারার্কিতে গিয়ে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে দেখে নিতে হবে হায়ারার্কি অ্যাপ্রুভড বাই নোডাল অফিসার। ইনিশিয়েট করার জন্য ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজালে যেতে হবে, সেখান থেকে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে সার্চ করতে হবে। সার্চ করলে দেখবেন এখানেও দেখাবে হায়ারার্কি অ্যাপ্রুভড হয়ে গেছে। এইবারে ইনিশিয়েট করবার জন্য ইনিশিয়েটের নিচে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম পেজ আসবে, সেখানে পার্ট 1-এর A, পার্ট 1-এর B, পার্ট 2 ইত্যাদি সব করতে হবে। প্রথমে ডেট অফ সাবমিশন অফ অ্যানুয়াল ডিক্লারেশন অফ অ্যাসেট, এইটা আপনাকে ডেটটা দিতে হবে। এই ডেটটা ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে হবে, টাইপ করার কিছু নেই। তো দেখুন 22শে জানুয়ারি 2025, 1/1/2025 অ্যাসেট এই অফিসার এই দিন জমা দিয়েছিলেন, হয়ে গেল। তারপরে দেখুন অ্যালটমেন্ট ইয়ার। এই অ্যালটমেন্ট ইয়ারের একটা জটিল কনসেপশন আছে আমাদের। অ্যালটমেন্ট ইয়ারটা কিন্তু জয়েনিং ইয়ার বা অ্যালটমেন্ট ইয়ার কোনো কোনো অফিসারের ক্ষেত্রে একই হতে পারে, বেশিরভাগ অফিসারের ক্ষেত্রে কিন্তু জয়েনিং ইয়ার অ্যালটমেন্ট ইয়ার এক নয়। ধরুন আপনি 2015 WBCS-এর ব্যাচ জয়েন করেছেন 2017-তে, আপনার অ্যালটমেন্ট ইয়ার কিন্তু হবে 2015-17 সালে জয়েন করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারদের অ্যালটমেন্ট ইয়ার এবং জয়েনিং ইয়ার সাধারণত একই হয়ে থাকে, দুই এক ক্ষেত্রে আলাদাও হতে পারে। তো এগুলো কিন্তু কোন সার্ভিসে আছেন, কোন ক্যাডারে আছেন তার উপরে ডিপেন্ড করছে। ডাক্তারদের জয়েনিংটা, অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এবং জয়েনিং প্রসেসটা সাধারণত একই ইয়ারের মধ্যে হয়ে যায় বলে এই ব্যাপারটা আছে। তো WBCS-এর ক্ষেত্রে কিন্তু এটা হয় না, বা অন্য সার্ভিসের ক্ষেত্রেও একই ইয়ারের মধ্যে হয় না। তো যাই হোক, অ্যালটমেন্ট ইয়ার এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে সেভ ড্রাফট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো কোনো অফিসের ক্ষেত্রে অ্যালটমেন্ট ইয়ার জয়েনিং ইয়ার একই হতে পারে, আবার নাও হতে পারে। এবারে দেখুন পার্ট 2-তে, পার্ট 1-এর বিতে এখানে ওয়ার্কিং ডে লিখতে হবে। এক এক ক্যাডার, এক এক সার্ভিসে ওয়ার্কিং ডে কিন্তু এক এক রকম হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবার ক্ষেত্রেই যে এক এক রকম একই সংখ্যক ওয়ার্কিং ডে হবে এমনটা কিন্তু মোটেই নয়। অনেক অফিসারদের শনি রবি ছুটি, সেই সঙ্গে সরকারি যে লাল কালিগুলো আছে সেগুলো ছুটি, হিসেব করে দেখা যাচ্ছে 222-21 এরকম হবে। আচ্ছা, এই অফিসারের ক্ষেত্রে এই দিন হলো। তারপরে দেখুন কোনো ছুটি তিনি নেননি, ছুটি নিলে অবশ্যই লিখবেন। আচ্ছা, তারপরে লেট অ্যাটেন্ডেন্স কিছু তার হয়নি, আনঅথরাইজ অ্যাবসেন্ট কিছু হয়নি, এগুলো সব 0 দিয়ে দিয়েছে। এগুলো সব 0 হয়, কিন্তু যদি আপনি সিএল ছাড়া অন্য কোনো ছুটি নেন তো অবশ্যই ছুটিটা লিখবেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন 100% হয়ে গেল তার ইফেক্টিভ অ্যাটেন্ডেন্স। এইবার এটাকে সেভ ড্রাফট করতে হবে। আবারও বলছি, ছুটি নেওয়ার যদি কিছু থাকে ছুটি অবশ্যই নেবেন, সিএল বাদ দিয়ে অন্য কিছু। এবার এটাকে সেভ ড্রাফট করতে হবে। সেভ ড্রাফট যদি আপনি না করেন, তাহলে যদি আপনি আবার এটাকে খুঁজতে যান, তখন কিন্তু এইগুলো সব উড়ে যাবে, পাবেন না আপনি। সেভ ড্রাফট হয়ে গেল। তাহলে পার্ট 1-এর AB হয়ে গেল। এবার পার্ট 2-তে যেতে হবে। পার্ট 2-তে গিয়ে দেখুন ব্রিফ ডেসক্রিপশন অফ ডিউটিস ইন সাবস্ট্যান্টিভ পোস্ট রয়েছে। তো এখানে 500 শব্দের মধ্যে আপনার যে কাজ, সেই কাজগুলোকে উল্লেখ করতে হবে। এই কাজগুলো আপনি যদি মনে করেন যে টাইপ করে লিখবেন, করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার আগের বছরের কাজ এবছরের কাজে অনেকটা একই রকম আছে বা সম্পূর্ণ একই রকম আছে, তাহলে আপনি কপি পেস্ট করে সেটাকে রাখতে পারেন, অথবা তার সঙ্গে এই কপি পেস্ট করে যেটা রাখছেন সেটার সঙ্গে কিছু যোগ বিয়োগ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সেটাও কীভাবে করা যায় আমি দেখিয়ে দেবো। তো দেখুন এখানে আরও অনেক কিছু আছে, সেগুলো সবই করতে হবে। এইখানে যখন সেভ ড্রাফট এটাকে আমি করতে যাচ্ছি, দেখুন কোনো জায়গায় আমি ফিল আপ করিনি বলে এটাকে সেভ ড্রাফট করতে দিচ্ছে না। বিশেষ করে এখানে কিন্তু অ্যাচিভমেন্ট ফিল আপ না করলে সেভ ড্রাফট করতে দেবে না। পার্ট 2 এইবারে কিন্তু এই ব্যাপারটা হয়েছে। তো আসুন আমরা আগের বারেরটা খুঁজতে গেলে মাই অ্যাপ্রাইজাল স্ট্যাটাস রিপোর্টে যেতে হবে। গিয়ে ফিনান্সিয়াল ইয়ার দেখুন 23-24 সিলেক্ট করে নিয়ে সার্চ করছি। সার্চ করে জাস্ট এখানে জেনারেট রিপোর্টে ক্লিক করতে হবে, অ্যাকনোলেজমেন্টের উপরে নয়। জেনারেট রিপোর্টের উপরে যখন ক্লিক করব, তখন আগের বারের যে রিপোর্টটা তার পিডিএফটা এখানে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যখন আপনি নামবেন, তখন কিন্তু আপনার যে
গতবারে যে এসএআর বা সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট করেছিলেন সেখানে যে কাজকর্ম তার ডেসক্রিপশন এখানে আপনি পেয়ে যাবেন, বা যা যা করেছেন সবই আপনি পেয়ে যাবেন। তো দেখুন এটাকে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে নেব। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আগের পেজটা কিন্তু এখানে আর নেই। যখনই আপনি ইনিশিয়েট সেলফ অ্যাপ্রেজাল পেজ এইটাতে ক্লিক করে নেবেন, ক্লিক করে যখন ফিনান্সিয়াল ইয়ার 24-25 সিলেক্ট করে নিয়ে আবার সার্চ করবেন, সার্চ করলে আপনাকে দেখাবে দেখুন এমপ্লয়ি স্যার পেন্ডিং ইএসএস। এখানে যখন ইনিশিয়েট করতে যাবেন তখন কিন্তু আর ইনিশিয়েট করতে আপনাকে দেবে না, বলছে অ্যানাদার রিকোয়েস্ট এক্সিস্ট ইত্যাদি দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেভ ড্রাফট কেন করেছিলাম। তো এটা আপনি পাবেন কোথায়? ইনবক্সে পাবেন। তো ইনবক্সে গিয়ে এটাতে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই ওই আগে যেটুকু করে রেখেছিলাম সেটুকু দেখুন এখানে আপনার সামনে চলে আসবে। এবার পার্ট 2-তে চলে গেলাম, পার্ট 2-তে চলে গিয়ে এইবারে যেটা আমি কপি করলাম সেই কপিটা এবারে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিয়ে যদি আপনার এখানে বললাম যে আরও কিছু যোগ করার থাকে আপনি অবশ্যই যোগ করতে পারবেন। দেখুন আমি এখানে একটা জিনিস আরও যোগ করে দিচ্ছি, যোগ বিয়োগ আপনি করতে পারবেন। আর যদি মনে হয় না গতবারে যা কাজ এবারেও ঠিক একই ডিউটি একই অ্যাক্টিভিটিস আছে, তাহলে জাস্ট ওইটাকে আপনি কপি পেস্ট করে রেখে দিতে পারবেন। কিন্তু গতবারের সঙ্গে এবারে তো একটু চেঞ্জ হতেই পারে। তো দেখুন আমি যোগ করলাম, যদি আপনার মনে হয় কোনো কিছু বিয়োগ করবেন বা ডিলিট করবেন সেটাও আপনি করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন আসি অ্যাডিশনাল চার্জে। তো অ্যাডিশনাল চার্জটাও কিন্তু একের মধ্যে আছে। অ্যাডিশনাল চার্জ যদি না থাকে নো করবেন, যদি ইএস থাকে তাহলে ইএস করে এই অ্যাডিশনাল চার্জগুলো কিন্তু আপনাকে এখানে ভরতে হবে। অর্থাৎ ডেসক্রিপশান দিতে হবে, ক্যালেন্ডারে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ওই অ্যাডিশনাল চার্জটা আপনার ছিল, তারপরে সেভ ডেটা করতে হবে। যদি কিছু না থাকে আমি জাস্ট এটা কিছু নেই ক্রস করে দিচ্ছি। আরও যদি কিছু থাকে অ্যাড রো করে করে যোগ করতে হবে, যদি একাধিক থাকে। কিছু নেই তাই নো করছি। অ্যাডিশনাল চার্জ থাকলে অবশ্যই আপনারা এইভাবে করে নেবেন। এবারে দেখুন 2 নম্বরে স্পেসিফিক অ্যাচিভমেন্ট আছে, সেটাকে আমি আপাতত বাদ দিচ্ছি, দেখাচ্ছি ওটা না করলে কী হবে। কিন্তু এক্সেপশনাল কন্ট্রিবিউশনে এখানে আমি একটা কথা এখানে লিখে দেবো। দেখুন গতবারে তার অ্যাচিভমেন্ট বা এক্সেপশনাল কন্ট্রিবিউশনে কিছু ছিল না, কিন্তু এবারে অ্যাচিভমেন্ট না লিখলে কিন্তু করতে দিচ্ছে না, সেভ ড্রাফট করতে দিচ্ছে না বা করা যাচ্ছে না। তাহলে দেখুন এই জায়গাটায় আমি এলাম, এসে আমি এক্সেপশনাল যে এখানে দেখুন এই যে স্পেসিফাই ইওর অ্যাচিভমেন্ট, এই কথাটা আপনাকে লিখতেই হবে এবারে কিছু না কিছু। না লিখলে কিন্তু এটা ফরওয়ার্ড করা যাচ্ছে না এই বছরের জন্য, 2024-25-এর জন্য। এবারে দেখুন আমি একটা কমন কথা মোটামুটি এক্সেপশনাল কন্ট্রিবিউশনে লিখবো, একই রকম কথাই আমি এই অ্যাচিভমেন্ট অ্যাজ পার পারসেপশনে করে দেবো আমি। তো দেখুন এখানে আমি এই যে এক্সেপশনাল কন্ট্রিবিউশন আছে সেই জায়গাটাতে আমি একটা কথা লিখে দিচ্ছি এক্সেপশনাল কন্ট্রিবিউশনে, এবং মোটামুটি ওই একই রকম কথা আমি 2 নম্বরে যেটা স্পেসিফাই ইউর অ্যাচিভমেন্ট অ্যাজ পার কনসেপশন প্লিজ অ্যাড রো ফর ইচ সেপারেট পয়েন্ট অফ অ্যাচিভমেন্ট ওপরে যেটা রয়েছে সেখানে আমি করে দেবো। যাই হোক এখন আমি এই এক্সেপশনাল কন্ট্রিবিউশন যেটা সেই জায়গাটাতে আমি লিখে দিচ্ছি। এটা আপনার ক্ষেত্রে আপনার মতো হবে, আপনার যে সার্ভিস আপনার যে ডিউটি সেই ডিউটি অনুযায়ী আপনাকে লিখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। এটা মোটামুটি প্রত্যেক বছরই আমি এসে আর কীভাবে করতে হয় দেখাই, তো মোটামুটি আপনারা জানেন। এবার দেখুন অ্যাওয়ার্ড অনার তার কিছু নেই, যদি থাকে অবশ্যই এখানে অ্যাড করে করবেন, একাধিক থাকলে অ্যাড রো করবেন। আচ্ছা তারপরে দেখুন শর্টফল যদি কিছু থাকে অবশ্যই আপনি দেবেন। অনেক সার্ভিসের ক্ষেত্রে শর্টফল না দিলে রিপোর্টিং অফিসাররা ফেরত দিয়ে দিচ্ছে। এবার ট্রেনিং প্রোগ্রামে আপনি কি ট্রেনিং নিয়েছেন সেইগুলো আপনাকে এখানে লিখতে হবে। ডিটেলস অফ ট্রেনিং প্রোগ্রাম ইফ এনি অ্যাটেন্ডেড ডিউরিং দ্য ইয়ার, তাহলে যে ট্রেনিং প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন সেই ট্রেনিং প্রোগ্রামগুলোর কথা এখানে লিখে দিতে হবে। তো ডিটেলসে লিখতে পারেন, যদি মনে করেন যে কোন ডেট এখানে টাইপ করে আপনাকে লিখতে হবে, তো সেই কোন ট্রেনিং প্রোগ্রাম ডিটেলস ডেট টাইমও উল্লেখ করে দিতে পারেন, নো প্রবলেম। আমি এখানে জাস্ট দুটো ট্রেনিং এখানে দেখিয়ে দিচ্ছি, ডেট টাইম উল্লেখ করছি না। আপনাদের মনে হলে আপনারা ডেট টাইম সমস্ত কিছু উল্লেখ করে কোন জায়গায় ট্রেনিং নিয়েছেন এগুলো উল্লেখ করে দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তো দেখুন আমি এখানে ট্রেনিং প্রোগ্রাম উল্লেখ করে দিচ্ছি। তারপরে 7 নম্বরে রয়েছে কোন ফিল্ডে আপনার আপগ্রেডেশন দরকার। তো কোনো ক্যাডারের ক্ষেত্রে কিন্তু সব কিছুই লিখতে হয়, না লিখলে আবার রিপোর্টিং অফিসাররা ফেরত দিয়ে দেয়, এটা মাথায় রাখবেন। তো এটা দেখুন এখানে হয়ে গেল, হয়ে গিয়ে তো এটা যদি আমি সেভ ড্রাফট করতে যাই তাহলে কী হচ্ছে দেখুন, সেভ ড্রাফট প্লিজ স্পেসিফাই ইউর অ্যাচিভমেন্ট অ্যাজ পার পারসেপশন, দেখেছেন তো। তো অ্যাচিভমেন্ট কিন্তু এবারে কিছু না যদি আপনি লেখেন তাহলে এটা এগোনোই যাচ্ছে না, ফরওয়ার্ড করতে আপনি পারবেন না। তো অ্যাচিভমেন্টটা আমি একটু আগেই বলেছিলাম এক্সেপশনাল কন্ট্রিবিউশনটাকে এটা আপনি আপনার মতো করে লিখবেন। আমি এখানে কি করছি সেটা বিষয় না, কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। কী করবেন সেটা বা কী লিখবেন সেটা আপনার ব্যাপার। দেখুন আমি মোটামুটি একই কথা আমি এখানেও লিখে দিচ্ছি। আরেকটা কথা আমি বলি, এই যে অ্যাডিশনাল চার্জ যখনই আপনি ইয়েস করবেন
করবেন তখন যে বক্সটা খুলে যাচ্ছে এটা কিন্তু অ্যাডিশনাল চার্জের জন্য। 2 নম্বর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা স্পেসিফাই ইওর অ্যাচিভমেন্ট, অ্যাডিশনাল চার্জটা একের মধ্যেই পড়বে। যাই হোক, এটা অ্যাড করবার জন্য ক্লিক টু অ্যাড এডিটে ক্লিক করতে হবে, করে ওই কথাটাই আমি এখানে লিখে দিচ্ছি, লিখে এটাকে সেভ ডেটা করে দেবো। সেভ ডেটা যখনই আমি করে দেবো তখন এটা সেভ হয়ে যাবে। এইবারে আপনারটা করতে পারবেন। এখানে আমি আবারও বলে দিচ্ছি, কোনো সার্ভিস ক্যাটারের ক্ষেত্রে সব কিছু করতে হয়। যাই হোক, এখানে কিন্তু দেখুন এই লেখাটা চলে এলো, অ্যাডিশনাল থাকলে সেটাও আপনাকে লিখতে হতো যদি কিছু থাকে। তো দেখুন এই লাস্টেরটা আর কিছু করছি না, করে এইবারে সেভ ড্রাফট করছি। আপনাকে যেটা আমার আবারও পরামর্শ দেওয়ার, সবগুলো ঘরই যদি পূরণ করা যায় করবেন। দেখুন এটা কিন্তু রিকোয়েস্ট আইডি অনুযায়ী একটা পড়ে গেল এবং সেভ হয়ে গেল। এটা ইনবক্সে পাবেন, যতক্ষণ না ফরওয়ার্ড করবেন ততক্ষণ এটাই আপনার মাই ইনবক্সেই থাকবে, ঠিক আছে? তো অনেক সময় আপনারা খুঁজে পান না কোথায় চলে গেল, তো ওটা ইএসএসে যখন পেন্ডিং দেখায় যার মানে ইনবক্সে থাকে। তো যাই হোক, এটা হয়ে গেল। এই জায়গাগুলো সমস্ত ঘরগুলোই পূরণ করা বাঞ্ছনীয় হয়। কোনো সার্ভিস বা ক্যাডারের ক্ষেত্রে অনেক সময় রিপোর্টিং অফিসাররা সব ঘর পূরণ না করা থাকলে ছাড়তে চায় না, ফিরিয়ে দেয়। তাই এটা আমি আপনাদের একটু বলে দিলাম। যদি আপনার মনে হয় সব ভুল, রিজেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? সেভ অ্যান্ড ফরওয়ার্ড যদি আপনি করে দেন তাহলে সেভ অ্যান্ড ফরওয়ার্ড রিপোর্টিং অফিসারের কাছে যাবে। আর যদি মনে হয় ভুল হয়েছে, জাস্ট রিজেক্ট করে আবার নতুন করে করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখুন সেভ অ্যান্ড ফরওয়ার্ডে যখনই আমি ক্লিক করছি তখন দেখুন এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে চলে যাবে একদম রিপোর্টিং অফিসারের কাছে। তো খুবই সহজ পদ্ধতি, প্রত্যেকবারই মোটামুটি আমি শেয়ার করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট আপনাকে লিখতেই হচ্ছে। তো এইবারে যদি আপনি এইটার স্ট্যাটাসটা দেখতে চান তাহলেও দেখতে পারেন। দেখুন এখানে মাই অ্যাপ্রাইজাল স্ট্যাটাস অ্যান্ড রিপোর্ট, এখানে ক্লিক করতে হবে স্ট্যাটাস দেখতে গেলে। তারপরে ফিনান্সিয়াল ইয়ার 24-25টা সিলেক্ট করে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নিয়ে এইবারে দেখুন একটা এসএআর মানে একটা করে ড্রাফট করে সেটাকে রিজেক্ট করা হয়েছিল, সেটাও এখানে চলে এসছে। আর বাকি যেটা সেটা হচ্ছে অনলাইন এসএআর রিপোর্টিং অফিসারের কাছে পড়ে আছে, সেটাকে যখন আমি প্রিন্ট অপশানে ক্লিক করলাম তখন দেখবেন আপনার সামনে এই পিডিএফটা চলে আসবে। তো এই পিডিএফে আপনি যা যা করেছেন, এইমাত্র মানে আমি যা যা করলাম সব এখানে কিন্তু থাকবে, সুন্দর করে থাকবে, সেগুলো এখানে সব এখানে থাকবে, সেগুলো সব দেখা যাবে। এখানে যা যা করা হয়েছে সবটাই এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। আপনিও যদি করে থাকেন তো দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এসএআর কীভাবে ইনিশিয়েট করতে হবে, তো হায়ারার্কি কীভাবে অ্যাপ্রুভ করাতে হবে বা করতে হবে, সেটা দিয়ে যদি আপনার প্রয়োজন থাকে, সেটা যদি জানার দরকার থাকে ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে আমি দিয়ে দিচ্ছি। আই বটনেও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও দেখে এটা করে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।